এই যে যতগুলা কনজাংশন লিখছি না, আধুনিক গ্রামারিয়ানরা বলতে চাচ্ছেন যে কোরিলেটিভ কনজাংশন বলতে কোনো কনজাংশন নাই। একদিন এক স্টুডেন্ট বলতেছে, ভাই এই আধুনিক গ্রামারিয়ানরা কারা? পরে আমি বললাম যে আধুনিক গ্রামারিয়ানরা আসলে কেউ না, ওইটা আমি। কেন? আমি বলতেছি যে আসলে কোরিলেটিভ কনজাংশন বলতে কোনো কনজাংশন নাই। রিলেটিভ হইতে হলে কয়জন থাকা লাগে? দুইজন থাকা লাগে, তাই না? বায়োলজি আমাদেরকে সেটাই শিখাইছে। এই যে ভাইরা, আগের ক্লাসগুলোতে আমরা কি কি পড়ছি? সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আজকে কি হবে বলো তো? কোরিলেটিভ কনজাংশন। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানাতো বলো তো ভাইরা? কমপ্লেক্স। কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানায়? কম্পাউন্ড। আর কোরিলেটিভ কনজাংশন কম্পাউন্ডও বানাতে পারে, কমপ্লেক্সও বানাতে পারে, দুইটাই বানাতে পারে। আর কোরিলেটিভ কনজাংশনের কো হচ্ছে একটা ল্যাটিন প্রিফিক্স, তাই না? কো মানে কি? সহ। আর রিলেটিভ মানে কি? আত্মীয়। আত্মীয় কারা? যারা হচ্ছে সুখে দুঃখে বিপদে, রেজাল্ট পাবলিশ হলে আমাদেরকে কি করে? ফোন দেয়, কল দেয়, যে আপনার ছেলের, আপনার মেয়ের রেজাল্ট কি? তখন হচ্ছে রেজাল্ট বলে, তাই না? ছেলেদের যদি হচ্ছে রেজাল্ট খারাপ হয় তাহলে কি বলে? ওরা একটা রিক্সা দিয়ে দেন। আর মেয়েদের হচ্ছে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি বলে? হ্যাঁ, ওদের একটা বিয়ে দিয়ে দেন। এইটা যদি ছেলেদের বলতো, এ পড়াশোনায় ছেড়ে দিত। মানে মেয়েদের সবকিছুর একটাই সমাধান। হ্যাঁ, কি হয়েছে? না না না, ওদেরকে বিসিএস ক্যাডারের সাথে দেয়, রিক্সাওয়ালার সাথে দেয়। তোমাদের কোনো অপশনই নাই, তোমাদের অপশনই দেয় নাই। এই যে দেখো, কোরিলেটিভ, রিলেটিভ, তাই না? কো মানে সহ, রিলেটিভ মানে আত্মীয়। রিলেটিভ, এই যে রিলেটিভ হওয়ার জন্য কয়টা এলিমেন্ট লাগে বলো তো? রিলেটিভ, ধরো তুমি সারা পৃথিবীতে মাত্র এক পিস, আর কেউ নাই পৃথিবীতে, তাহলে তোমার কোনো আত্মীয় স্বজন আছে? তোমার কোনো রিলেটিভ আছে? রিলেটিভ হইতে হলে কয়জন থাকা লাগে? দুইজন থাকা লাগে, তাই না? বায়োলজি আমাদেরকে সেটাই শিখাইছে যে একা একা আত্মীয় স্বজন হয় না, দুইজন থাকা লাগে, তারপরে না আস্তে আস্তে হয়। ধরো আমাদের এই ছেলেটা, ও ধরো বললো সারা পৃথিবীতেও একাই আছে, ও হঠাৎ করে বলল যে আমার আত্মীয় স্বজন নাই, ভাল লাগতেছে না, আমার কিছু আত্মীয় স্বজন দরকার। দিলাম কয়েকটা আত্মীয় স্বজন জন্ম। হবে? ও একা একা কখনো আত্মীয় স্বজন জন্ম দিতে পারবে? কি লাগবে বলো? আরেকজন লাগবে, তাই না? ও আবার বলতেছে মেয়ে লাগবে। আচ্ছা যাক, আমরা এত ডিটেলসে না যাই। তার মানে এই যে ভাইরা, রিলেটিভ হইতে হলে কয়জন লাগে? অ্যাটলিস্ট কমপক্ষে ওইখানে দুইজন থাকা লাগে, তাই না? ওর বলতেছে ভাই চারজন। হ্যাঁ, এত উচ্চ ফলনশীল বাম্পার ফলন হয়ে যাবে। আচ্ছা, দুইজনই যথেষ্ট, তাই না? এখন এই কোরিলেটিভ কনজাংশনে পেছনে ভাইরা অনেক কথা হচ্ছে, এত ওই শব্দ করে না, তাহলে একদম বুড়া দাদাদের মতো পড়াবো যে কোরিলেটিভ কনজাংশন লেখো এগুলা, তারপরে ধূপ ধাপ পিটানো শুরু করবো। হ্যাঁ, কথা বলো না ভাইরা পেছনে। এই যে দুই আপি, আপ্পি, আপি না আপ্পি না, এটা কি বলে? আপি বলে না আপ্পি বলে? আচ্ছা, আমরা টিকটক নিয়ে পরে কথা বলবো, এখন একটু এইদিকে তাকে। তার মানে কোরিলেটিভ কনজাংশনে অ্যাটলিস্ট কয়টা থাকবে বলো? দুইটা থাকবে। যেসব কনজাংশনের তুমি দুইটা পার্ট দেখো, ওইগুলো কি আমরা কি বলি? কোরিলেটিভ কনজাংশন বলি। আমরা একে একে একটু লিখে ফেলি, সবাই একটু লেখো, কথা বলো না ভাইরা। নো সুনার ড্যাশ 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 দ্যান, স্কার্সলি। এখন কি দিব বলো তো ভাইরা? এই দ্যান লিখতে যে অনেকে ভুল করো,
দেন লিখতে যে অনেকে দেন লিখে ফেলো, THEN লেখো, এটা কি হবে? THAN, দেন হবে। আর এই ক্ষেত্রে কি দিব? হোয়েন। এইখানে না অনেকে বিফোর দিয়ে ফেলে, বিফোরটা দিবা না, বোঝা গেছে? বিফোর দিলে কেটে দিবে। আমরা স্কার্সলি হোয়েন, হ্যাঁ ধীরে ধীরে আসতেছে। তারপরে দেখো হার্ডলি হোয়েন, তারপরে ধরো হচ্ছে রেয়ারলি হোয়েন, তারপরে হচ্ছে বোথ অ্যান্ড, আইদার বা ইদার দুইটাই কারেক্ট, অর, তারপরে হচ্ছে নাইদার নর। এবার হচ্ছে কি বিখ্যাত সেই নট অনলি বাট অলসো। আমরা নট অনলি বললেই তো বাট অলসোর জন্য বসে থাকি যে কখন আমি বাট অলসো বলবো, তাই না? এইটাকে বিভিন্নভাবে লেখা যায়, আমি একে একে একটু বলি। যেমন অনেকে এটাকে নট অনলি বলে শুধু বাট বলে, অলসোটা বলে না, এইভাবেও বলা যায়। আবার এইভাবেও বলা যায় নট সোললি, সোললি মানেও হচ্ছে অনলি, নট সোললি বাট অলসো। আবার এইটাকে আমি একটা জিআরই বা জিম্যাট সম্ভবত, খেয়াল নাই আমার, ওইখানকার একটা কোয়েশ্চেনে আমি এরকম দেখছিলাম, তারা কি করছে, তারা হচ্ছে নট অনলি লেখার পরে বাট দেয় নাই, না দিয়ে একটা কমা দিয়ে দিস, কমা দিয়ে তারপরে হচ্ছে অলসো লিখস, বোঝা গেছে? কমা দিয়ে তারপরে অলসো লিখছে। তো এই যে আমরা, তাহলে বাট দিতে হবে তোমাকে, বোঝা গেছে? আচ্ছা, তো এই সবগুলোই আসলে সেম জিনিসই, ওই সেম জিনিসটাকে বিভিন্ন অ্যাপ্রোচে আর কি লেখা। তারপর আরও একটা আছে, যেমন ধরো হচ্ছে আমরা কিছু আছে না, দ্য মোর দ্য মোর দ্য মোর দ্য লেস, এগুলো হচ্ছে আনলিমিটেড। দিয়ের পরে তুমি একটা কম্পারেটিভ নিবা, আবার হচ্ছে একটা কম্পারেটিভ নিবা, দ্য মোর দ্য মোর, তারপরে হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট, সাচ ড্যাশ ড্যাশ দ্যাট, তারপরে হচ্ছে হোয়েদার অর, এগুলো লিখে লিখে নাও। এগুলোকে আমরা কি কনজাংশন বলবো বলো ভাইয়েরা? কোরিলেটিভ কনজাংশন। একসাথে তারা কি করে? আত্মীয়র মতো কাজ করে। হ্যাঁ বলো ভাইয়া। পরীক্ষায়? আচ্ছা বলি, তোমরা তো মাত্র হচ্ছে স্কুলে পড়ো এখনো, স্কুল ইভেন তুমি যখন কলেজে উঠবা এই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো হবে না, এগুলো হবে তুমি যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নভোচারী হওয়ার জন্য তুমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তখন তোমাকে এই প্রশ্নগুলো করবে। তোমাকে বলবে নিচের কোন সেন্টেন্সে কোরিলেটিভ কনজাংশন আছে, এরকম কোয়েশ্চেন, বোঝা গেছে? বা কেউ যদি কোনো বিখ্যাত কলেজেও ভর্তি হতে চাও, আমি আর নাম বললাম না, ওই সব কলেজেও হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনগুলো করে। ক্লিয়ার? আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই বছরটাই তো মোটামুটি লাস্ট পড়ানো, তো আমার স্টুডেন্ট যারা হচ্ছে পড়তেছে, বা আমার স্টুডেন্ট নাই যারা যারা হয়তো আমার কাছে পড়তে পারে নাই, ধরো তোমাদেরই হচ্ছে সেম জিনিসটা আবার একটু ক্লাস করার দরকার হলো, তখন তো ধরো আমি নাই, আমি যদি নাই থাকি তখন তুমি এটা আবার কোত্থেকে রিপিট করবা, তাই না? তো যদি ক্লাসটা আপলোড করা থাকে, তুমি ক্লাসটা আবার হালকা একটু দেখে নিলেই সব কিছু আবার মনে পড়বে। তোমরাও লাভবান হবা, যারা আমার ক্লাস করে নাই তারাও লাভবান হবে। বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট আছে, বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে আসলে অত বেশি টাকা পয়সা নাই, ইভেন তারা এসে আমাদেরকে বলতেও পারে না যে আমার টাকা নেই একটু পড়ান। তো তারাও অনেক বেনিফিটেড হবে এই ক্লাসগুলো দিয়ে, যদি হচ্ছে তাদের জানার আগ্রহ থাকে আর কি। ম্যাক্সিমামই জানার আগ্রহ আসলে নাই, ওই সার্চ দেওয়ার পরে যেটা দেখে 10 মিনিটে ক্লাস শেষ, ওইটাই দেখে সবাই। 1 ঘন্টার ক্লাস ওইটা কেউ দেখে না। লিখছো এতটুকু? whether or, such that, so that, the more, এইটা not only, comma also। এরা একসাথে আত্মীয়র মতো কাজ করবে বলে এদেরকে আমরা কি কনজাংশন নাম দেই? কোরিলেটিভ কনজাংশন। এখন এক স্টুডেন্ট আমাকে একদিন বলল যে ভাইয়া আপনার বিরুদ্ধে মামলা করে দিব। বলে কেন? তখন বলতেছে ভাইয়া নোসনের পরে আপনি হ্যাড লিখলেন না কেন? কেউ কি ভুলক্রমে ক্লিপস্টোফেল নিয়ে আসছো? আনছো?
বাহ, পেজ নাম্বার 146 বের করো। পেজ নাম্বার 146 বের করছো? একদম নিচে যাও। নো সুনারের 3টা সেন্টেন্স দেয়া আছে, তাই না? মাঝখানের সেন্টেন্সটা দেখো তো কি লেখা। একটু সবাই মনোযোগ দিয়ে শোনো কি বলে। দেখো কি বলছে, নো সুনার উইল হি অ্যারাইভ দেন হি উইল ওয়ান্ট টু লিভ। নো সুনারের পরে ও হ্যাড বলছে না উইল বলছে? ও কি মিথ্যা কথা বলছে? কেন বল, ও সত্য কথা বলছে, তাই না? বইতে যা লেখা আছে তাই বলছে। প্রশ্ন হচ্ছে নো সুনারের পরে এখানে উইল কেন, তাই না? আমরা কি আমাদের দেশে যত বোর্ড কোয়েশ্চেন আসছে বা যত কোয়েশ্চেন আসছে, এক্সাম আসছে, কোথাও কি আমরা দেখছি নো সুনারের পরে উইল লেখা? সব জায়গায় আমরা কি দেখছি? হ্যাড দেখা। সব জায়গায় হচ্ছে হ্যাড লেখা। তো নো সুনারের পরে উইলও হতে পারে, ডু হতে পারে, ডাজও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই জিনিসটা আমরা শিখবো ডিটেইলসে যখন আমরা ইনভার্সন পড়বো। এখনো তোমাদেরকে পড়াই নাই, ওইটা হচ্ছে আরো পরে পড়াবো। তো যখন ইনভার্সন পড়াবো তখন ওইটার ব্যাখ্যা আমরা পাবো যে নো সুনারের পরে আমরা কেন উইল দিলাম। বোঝা গেছে? আচ্ছা, এইবার তোমাদের একটা শকিং নিউজ দেই। এই যে পেছনে একটু শকড হই আমরা। এই যে যতগুলা কনজাংশন লিখছি না, আধুনিক গ্রামারিয়ানরা বলতে চাচ্ছেন যে কোরিলেটিভ কনজাংশন বলতে কোনো কনজাংশন নাই। তো একদিন এক স্টুডেন্ট বলতেছে, ভাই এই আধুনিক গ্রামারিয়ানরা কারা? পরে আমি বললাম যে আধুনিক গ্রামারিয়ানরা আসলে কেউ না, ওটা আমি। কেন? আমি বলতেছি যে আসলে কোরিলেটিভ কনজাংশন বলতে কোনো কনজাংশন নাই। পরে সবাই হা হা করে হাসতেছে যে ভাই কি হইলো এটা। আচ্ছা দেখো, কোরিলেটিভ কনজাংশন বলতে কেন কোনো কনজাংশন নাই একটু যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝো। এই কনজাংশন গুলাকে আসলে কোরিলেটিভ কনজাংশন বলা উচিত না। কেন বলা উচিত না? এর রিজন হচ্ছে এই প্রথম 4টার কথা যদি আমরা বলি, এই প্রথম 4টা সেন্টেন্সে এইগুলা কোন পার্টস অফ স্পিচ কেউ কি বলতে পারবা? চিন্তা করে দেখো তো। আমি ধরো একটা সেন্টেন্স লিখলাম যে আই গো দেয়ার, মানে কি বলো তো ভাইরা? আই গো দেয়ার, আমি সেখানে যাই। কোন জায়গায় আর বললাম না। এখন যদি বলি যে আই হার্ডলি গো দেয়ার, মানে কি? আমি সেখানে খুব কমই যাই, যাওয়াই হয় না, এরকম। তাহলে হার্ডলিটা কাকে মডিফাই করছে বলো তো? যাওয়াটাকে মডিফাই করছে না? ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে এই যে কয়টা আমরা লিখলাম না, নো সুনার, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, সবগুলাই একই রকম, সেম। সবগুলাই কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডভার্ব। এরা মূলত হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে এই যে কনজাংশন যে বললাম, এখানে আসলে কনজাংশন কারা? এই কয়টা, দেন আর হোয়েন, এরা আসলে কি কনজাংশন বলো তো? সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? তাহলে এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলা উচিত নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা উচিত? সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা উচিত। আমরা এটা বলতে পারতাম যে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সটেন্ডেড ফর্ম, এটা বলতে পারতো তারা। কিন্তু এটাকে আলাদা একটা কনজাংশনে আসলে জায়গা দেওয়াটা উচিত না। বোথ, আইদার, নাইদার, অনলি, এগুলো কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা? একটু এক্সাম্পল দিই তোমাদের। ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, এখানে কনজাংশন কোনটা বলো? অ্যান্ড। আমি যদি এখানে বোথ লিখি তাতে কি মিনিং এর কোনো চেঞ্জ আসে? সেমই থাকে না? আসলে এখানে কনজাংশনটা কে? অ্যান্ড। সে রহিম আর করিমকে কানেক্ট করে, তারপরে পুরোটা মিলে একটা সাবজেক্ট হয়ে যায়, তাই না? সেই সাবজেক্টকে জোর দেওয়ার জন্য যে হ্যাঁ রহিম আর করিম উভয়ই। তাহলে এইটা কি করে? পুরো সাবজেক্টকে এমফাসাইজ করে না? তাহলে সাবজেক্টকে যে এমফাসাইজ করে তাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আমরা যখন বলি যে অনলি হি ক্যান সলভ ইট, অনলিটা আসলে কাকে মডিফাই করে? হি কে মডিফাই করে। তাহলে অনলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ।
তার মানে দেখা যাচ্ছে কি এই যে ইভেন আইদার নাইদারও যখন আমরা ইউজ করি একই জিনিস একই রকম ভাবে। ধরো আমরা যদি হচ্ছে একটা সেন্টেন্স লিখি যে রহিম অর করিম ইজ গিলটি, হ্যাঁ সাবজেক্ট ভার্ব অনুযায়ী এটা হবে কি ইজ গিলটি, রহিম আর করিম ইজ গিলটি। আচ্ছা এই সেন্টেন্সটা কি ভুল? ঠিক আছে না? হয় রহিম তা না হলে করিম গিলটি। আমি যদি এখানে আইদার অ্যাড করি তাতে কি মিনিংয়ের কোনো চেঞ্জ ঘটে? একই তো থাকে তাই না? এখানে মূলত কনজাংশন কি অর, আইদারটা এসে কি করতেছে সেই সাবজেক্টটাকে আর একটু জোর দিচ্ছে, মানে ঠিক এই যে বোথের মতোই আর কি। তাহলে আইদারটাকেও আমরা কোন পার্টস অফ স্পিচ বলতে পারি? অ্যাডজেক্টিভ। মোট কথা এইখানে যারা যারা আছে এই যে বোথ, আইদার, নাইদার আর যত অনলির যত যত যা আছে সব আসলে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কনজাংশন কারা? কনজাংশন হচ্ছে এরা। এই যে দেখো অ্যান্ড, অর, নর, বাট, এখানে তো আমরা কমা দিলাম তাই না? এই সবগুলাকে আমরা কি বলি? কি কনজাংশন বলি বলো তো? কোঅর্ডিনেটিং বলি তাই না? ফ্যান বয়েজে ছিল না এগুলা? তাহলে এগুলা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলা কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এক একভাবে হচ্ছে কাজ করে। বুঝা গেছে? এইবার দেখো দ্য মোর, এটাতে একটা সেন্টেন্স বলো তো। হ্যাঁ দ্য মোর কি বললা? ইউ রিড, the more you earn, the more you learn। আচ্ছা দ্য মোরটা আসলে কি করে বলো তো? যত বেশি কি পূর্বা। তাহলে এটা কি ভার্বকে মডিফাই করে না? ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? তাহলে এটা কি অ্যাডভার্ব না? একইভাবে এই দ্য মোরটাও কি হবে? অ্যাডভার্ব। এটা তো কনজাংশনই না, কিসের আবার কোরিলেটিভ কনজাংশন। এটা আসলে পুরোটাই কি? পুরোটাই হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে বাকি রইল কারা? আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন না, আমরা বাটের পরিবর্তে কমাটা ইউজ করি। বুঝা গেছে? তাহলে কোনটা? এটা এই দেখো দ্য মোর ইউ রিড, যত বেশি পড়বে। তাহলে দ্য মোরটা আসলে কাকে এমফাসাইজ করে? রিডটাকে। দ্য মোর ইউ লার্ন, লার্নটাকে মডিফাই করে না? ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। তাহলে এই দ্য মোরটা কি অ্যাডভার্ব, এই দ্য মোরটা কি অ্যাডভার্ব। তাহলে দুইটা মিলিয়ে কি আসলে অ্যাডভার্ব। এই পুরো বিষয়টাই আসলে একটা অ্যাডভার্ব, এখানে কোনো কনজাংশনই নাই। বোঝা গেছে? তাহলে বাকি রইল কারা? এই যে এই কয়টা তাই না? এই কয়টা বাকি রইল। দেখো এদের মধ্যে প্রথম অংশে যারা যারা আছে এরা আসলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আন্তাজি হচ্ছে এদেরকে নাম দিয়েছে কি? কোরিলেটিভ কনজাংশন। এরা আসলে সবাই কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু আন্তাজি এদের কি নাম দিয়ে দিছে? কোরিলেটিভ কনজাংশন। এটা আসলে অ্যাডভার্ব, কিন্তু এটাকে কি বলে? কোরিলেটিভ কনজাংশন। আসলে কি বলে? ভুল বলে, আসলে অ্যাডভার্বকে কনজাংশন বানাই দিছে। আচ্ছা যাক, এত নলেজ দিয়ে করবা কি? এগুলো তো জানার দরকার না ইংলিশ শেখার জন্য। হ্যাঁ আচ্ছা, তাহলে এগুলো আমি মুছে ফেলি, এগুলো তো নাই। বাকি রইল কে? হারাধনের এতগুলা ছেলে, বাকি রইল কয়টা? তিনটা। এইবার এই তিনটাকেও আমরা হচ্ছে গায়েব করে দিব। সো ভার্সেস সাচ। ধরো আমি যদি বলি হি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট বয়, বলো তো এটার মিনিংটা কি? সে খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে, তাই না? এটাকে ছিল আমরা এইভাবে লিখতে পারতাম যে দ্য বয় ইজ সো ব্রিলিয়ান্ট। ব্যাস এই পর্যন্ত লিখে থেমে গেল, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ধরো আমি যদি লিখি দে আর ড্যাশ ব্রিলিয়ান্ট বয়েস, এইখানে ধরো সো হবে না সাচ হবে বলো? আচ্ছা, সো এর পক্ষে কারা কারা হাত তুলো যে ভাই এটা সো হবে, দে আর সো ব্রিলিয়ান্ট বয়েস।
আর সাচের পক্ষে কারা কারা? আচ্ছা ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে এখানে সাচ হয়, সো হয় না। বিভিন্ন বইতে কিভাবে লেখা আমি একটু বলি। বইতে এইভাবে লেখা, অ্যাডজেক্টিভের আগে সো হয়, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সাচ হয়, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সাচ হয়। এ কোনটা কোনটা থাকলে কি হয়, এটা কি আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্য? না। তুমি ধরো এগুলো সব কিছু শিখে গেলা, তুমি জানো কোথায় সো হয় কোথায় সাচ হয়। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসলো এইটা কোন পার্টস অফ স্পিচ, তুমি বললা আমার সাথেই শুধু এরকম হয়। আমি পড়ে গেলাম হচ্ছে সো হবে না সাচ হবে, আমার পরীক্ষায় আসলো সাচ কোন পার্টস অফ স্পিচ। বলতে পারবা? যে বলতে পারবা সে অনেক মানে অনেক ভালো। বলো। আর কেউ আর কেউ আর কেউ আর কেউ? হ্যাঁ আচ্ছা, এটা একটু লেখো যে সো হচ্ছে অ্যাডভার্ব আর সাচ হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে থাকবে? সো হচ্ছে অ্যাডভার্ব আর সাচ কি হবে? অ্যাডজেক্টিভ। কিভাবে আমরা একটু ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ ব্যাখ্যা দিচ্ছি। দেখো যে ব্রিলিয়ান্ট কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। এই দুটার মধ্যে কে অ্যাডভার্ব? এই জন্য আমরা এখানে সো দিলাম। এইবার দেখো এটা বয়েসটা তো নাউন তাই না, আর ব্রিলিয়ান্টটা কি? অ্যাডজেক্টিভ। কেন? কারণ ও বয়েসকে মডিফাই করছে। আর ব্রিলিয়ান্ট বয়েস পুরোটা মিলে একটা ফ্রেজ হয়ে গেছে না? ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ বা পদগুচ্ছ। আর পুরো ফ্রেজটাকে আমরা বলি হচ্ছে তোমার নাউন ফ্রেজ। নাউনকে মডিফাই করা আর নাউন ফ্রেজকে মডিফাই করা একই কথা। তো এই পুরো ব্রিলিয়ান্ট বয়েস পুরোটা একসাথে কি একটা নাউন ফ্রেজ। নাউনকে কে মডিফাই করতে পারে? সো না সাচ? মানে অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? নাউন ফ্রেজকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ। এই জন্য আমরা কি দিলাম? সাচ দিলাম। তাহলে এই সাচটা আসলে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এটা নাউন ফ্রেজ হয় কিভাবে এটা দেখেই বলতে পারা উচিত। এটার কোনো আসলে গ্রামারের কোনো টেকনিক নাই। এখন এইটা যে নাউন ফ্রেজ এটা বুঝবা কিভাবে? কারণ এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনের আগে হয়, এই জন্য এটা নাউন। মানে যেটা দিয়ে তোমাকে বোঝাবো সেটাই আমি বোঝাচ্ছি, তো এই জন্য এইটা বলাটা আসলে কঠিন। কিন্তু এটা নাউন ফ্রেজ মোটামুটি অনুমান করেই আমাদের ধরতে হয়। একদম অনেকে অনেক টেকনিক মেকনিক বলে, এগুলা দিয়ে আসলে বোঝা অনেক কঠিন। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, বহুত কিছু আছে, ওগুলো পরে আমরা ধীরে ধীরে পড়বো। আচ্ছা, নাউন ফ্রেজ আরও কিন্তু ফ্রেজ আছে তোমার, ওগুলো আমরা পরে ধীরে ধীরে আস্তে আস্তে পড়বো। এইবার দেখো এইটা ছিল নাউন, এটা ছিল অ্যাডজেক্টিভ, পুরোটা মিলে কি হয়েছে? একটা নাউন ফ্রেজ। সেটাকে আবার এ মডিফাই করছে। তাহলে এ কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইরা? এ হচ্ছে অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবে আর্টিকেল কি? অ্যাডজেক্টিভ। আবার এ ব্রিলিয়ান্ট বয় পুরোটা মিলে কি হয়ে গেছে? আরেকটা নাউন ফ্রেজ হয়ে গেছে। নাউন ফ্রেজকে কে মডিফাই করতে পারে? সো না সাচ? এই জন্য আমরা এখানে সার্চ দিলাম। এইবার কোথায় ঝামেলাটা হবে একটু দেখো। সোটা কি বলো তো ভাইরা? অ্যাডভার্ব তাই না? আর সাচটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কনজাংশন কারা? দ্যাট। দ্যাটটা কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন না? তাহলে এইটাকে কি আসলে তোমার কোরিলেটিভ কনজাংশনে রাখা উচিত? এই দুইটাকে রাখা উচিত না। আর ওয়েদার অরের কথা যদি বলি, ওয়েদারটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? কনজাংশন। কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশনে ওয়েদার পড়ছো না তুমি? আর অর কিসে পড়ছো? কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা হচ্ছে আরেক অদ্ভুত কনজাংশন, যেখানে মানে তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশনও আছে, আবার কি আছে? কোঅর্ডিনেটিং কনজাংশনও আছে। দুই কনজাংশনই আছে। এটা একটা অদ্ভুত কনজাংশন। কিন্তু কোরিলেটিভ কনজাংশন বলতে আসলে কেউই নাই। কেন কোরিলেটিভ কনজাংশন বলতে কেউই নাই? কারণ যে কনজাংশনগুলো পাই সবই দেখা যায় সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং কনজাংশনের ওইখান থেকেই আসছে। এই জন্য আমরা বলতে পারি যে কোরিলেটিভ কনজাংশন বলতে আসলে কোনো কনজাংশন নাই। কিন্তু কখনো যদি পরীক্ষায় আসে এটা কোন কনজাংশন, তুমি কি বলবা? এটা কোরিলেটিভ কনজাংশন। জেনে জেনে ভুল করবা। কিন্তু আসলে কি এইটা আসলে কোরিলেটিভ কনজাংশন এক্সিস্টই করে না। আচ্ছা, এবার এই দুইটার একটু ব্যবহারটা আমি একটু দেখাই। সো আর সাচ এটা পরীক্ষায় আসে।
এই দুইটা সেন্টেন্স একটু লিখে ফেলো। The weather was dash cold dash we stopped playing. It was dash a cold weather dash we stopped playing. পারবা, এমনিতেই ফ্লোতেই চলে আসে। শেষ লেখা। বলো তো এটা কি হবে? The weather was so cold that, এটা কি হবে বলো? It was such a cold weather that, ব্যাস হয়ে গেল। বোঝা গেছে এতটুকু? পরীক্ষাতে দুইটা জায়গাতেই গ্যাপ আসতে পারে বা যে কোনো একটা জায়গায় গ্যাপ আসতে পারে, ওইখানে তোমরা হচ্ছে জাস্ট এটা ইউজ করবা। এগুলো এমন হামরি কোনো কিছু না, আমি চাইলে তোমাদেরকে এগুলো একটা শিট ধরায় দিয়ে সবগুলোর মিনিং বলে দিয়ে ডিরেক্ট আমরা সলভে চলে যেতে পারতাম, কিন্তু তাতে করে না তোমাদের হচ্ছে নলেজটা ইনক্রিজড হইতো না। এইগুলোই হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। তাহলে ফাইনালি আমরা এটা সামারাইজ করতে পারি যে কোরিলেটিভ কনজাংশন হচ্ছে কারা, যাদের হচ্ছে এরকম দুই পার্ট করে আছে, তাদেরকে আমরা বলি কোরিলেটিভ কনজাংশন। কিন্তু আমরা দেখলাম যে আসলে কোরিলেটিভ কনজাংশন বলতে কোনো কনজাংশন নাই, এগুলো মূলত কোত্থেকে আসছে? সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং কনজাংশন থেকে আসছে। বোঝা গেছে? তাহলে আমরা কনজাংশন কয়টা শেষ করলাম? 3টা, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ। আগামী ক্লাসে আমাদের কি হবে বলো তো? কনজাংটিভ অ্যাডভার্ব। সবাই একটু বইটা নিয়ে আসবা, বইটা লাগবে আমাদের। আমরা আগামী ক্লাসে পড়বো হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।